কি হইলো তোফায়েল ভাই? কে ফোন করছিল আপনারে? হঠাৎ করে এরকম আপনার মুখ শুকাই গেল কেন? খারাপ কোনো সংবাদ আইলো নাকি তোফায়েল ভাই? হ্যাঁ আনিফ, ওই রকমই। শামসু ফোন করছিল। ফোন করা তো শামসু রীতিমতো আমাকে থ্রেট দেওয়া শুরু করছে। শামসুর উপর যে হামলাটা হয়েছে না, ওই ঘটনায় আমি যদি কোনোভাবে জড়িত থাকি তাহলে নাকি আমার পুরো অবস্থা খারাপ বানায় ছাড়বো শামসু। ফোন করে তো সেই হুমকি দিল হানিফ। বলেন কি তোফায়েল ভাই? শামসুর এত বড় সাহস আপনারে ফোন করে হুমকি দেয়? শামসুর এত বড় সাহস কে দিল? আর ভাই, একটা জিনিস তো বুঝতেই পারলাম না, শামসুর উপর হঠাৎ করে আবার কে এত বড় হামলা চালাইলো? আমরা ছাড়া তো শামসুর উপর এরকম হামলা করার মতো সাহস আর কেউ দেখাইতে পারবো না। কিন্তু আমরা তো আর এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। তবে কি হাজী সিদ্দিক, কাদের মোল্লা, ওদের কাজ এটা? আমাদেরকে ফাঁসানোর জন্য ওরাই কি এই হামলাটা চালাইছে নাকি? না না, হাজী সিদ্দিক, কাদের মোল্লার এই সময় এত বড় সাহস হইব না যে শামসুর সাথে আবার কোনো রকমের ঝামেলায় জড়ায়। তবে আমার তো সন্দেহ হইতেছে রাজারে নিয়া। রাজা আবার মাথা গরম করিয়া বন্ধু বান্ধব নিয়া এই আক্রমণটা চালাইলো নাকি? এই পোলা তো দুনিয়ার তারা, একটা কথাও ঠিকঠাক ভাবে শোনে না। এখন যদি শামসুর উপর এই হামলার সাথে কোনোভাবে জড়িত থাকে তাহলে তো সমস্যা হয়ে যাইব হানিফ। রাজা কোথায়? ওর সাথে আগে কথা বলতে হইব। হ্যাঁ তোফায়েল ভাই, কথা কিন্তু একেবারে মন্দ বলেন নাই। রাজা এই কাজ করতে পারে রাগের বশভূত হইয়া। কারণ এখানকার ছেলেপেলের মাথা তো সবসময় গরম থাকে। কখন যে কি কইরা ফেলায় সেটা ওরা নিজেরাই জানে না। যেহেতু রাজার উপর রমজান হামলা করছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ ওরা করতেই পারে। আপনি তাড়াতাড়ি রাজার সাথে কথা বলেন। ও যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে ওরে যে কোনোভাবে সেফ জায়গায় আমাদের রাখতে হইব। তাছাড়া শামসুর লোকজন কিন্তু ঠিকই রাজারে খুঁজা বের করে পালাইব। আর ওরে ধরতে পারলে ওর কিন্তু অনেক বড় ক্ষতি করব। না না, সেটা কখনোই হইতে দেওয়া যাইব না। রাজা আমার একমাত্র বেটা। শামসু ওর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবো না। ওরে রক্ষা করতে যা যা করার প্রয়োজন সবই আমি করব। এখনই আগে রাজার সাথে কথা বলে দেখি এই ঘটনার সাথে ও কোনোভাবে জড়িত আছে কিনা, তাহলে সব কিছু বোঝা যাইব। হাজি, খেলা তো দেখি অলরেডি শুরু হয়ে গেছে। নিউজে এইগুলো কি দেখতেছি? আবার কারা ও শামসুর উপর এইরকম হামলা করলো, অথচ আমরা কোনো কিছুই জানতে পারলাম না। আমরা ছাড়া শামসুর উপর এত বড় অ্যাটাক করার মতো এই ঢাকা শহরে আর কার কলিজা আছে হাজি? তার সাথে তো আমাদের দেখা করতে হবে। কেন বুঝতেছেন না ভাই? এই ঘটনা কি ঘটাইতে পারে? কয়েকদিন আগেই তো শামসুর যে চ্যাংড়াটা আছে না, যে চ্যাংড়া গুলিবিদ্ধ হয়েছে, ওর সাথে তো তুফাইলের বেটার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেটা নিয়েই তো কত বড় নিউজ হয়ে গেল, দেখলেন না? এইদিকে
শামসু আবার ওই চ্যাংড়ার বাপরে দিয়া তোফায়েলকে একবারে ধুইয়া ফালাইলো। সেই আগে হয়তো বা তোফায়েলের বেটাই এই ঘটনাটা ঘটাইতে পারে। দেখলাম তো, এই ঘটনায় যদি তোফায়েল বা ওর ছেলে কোনোভাবে জড়িত থাকে তাহলে তো অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ে যাইব এরা। শামসু যদি ওদেরকে কোনোভাবে শনাক্ত করতে পারে তাহলে দল থেকে তো বহিষ্কৃত হইবই, লগে কইরা শামসু যে এদের কি অবস্থা করবে সেটাই তো বুঝতে পারতেছি না। যা মনে হয় তাই করুক ভাই, এইখানে আমাদের জড়ানোর কোনো প্রয়োজন নাই। এমনিতেই শামসুর সাথে জ্ঞানজাম কইরা অনেকটাই আমরা পিছিয়ে গিয়েছি। আগে জনতা পার্টির নিয়ন্ত্রণটা আমাদের কাছে নিয়ে আসি, তারপর শামসুর সাথে মরণ খেলায় নামতে হইব। এখন আপাতত আমরা একেবারে চুপচাপ থাকব। আজকে তো সাধারণ সম্পাদকের নির্বাচন হওয়ার কথা, সেইখানে আগে উপস্থিত হইতে হইব না আমাদের? আপনাকে আগে সাধারণ সম্পাদক বানিয়ে নেই, তারপর এই জনতা পার্টির পুরো ক্ষমতা আমরাই দখল করব। তখন শামসুর সাথে আমাদের খেলা হবে। আজকে বিকেলেই নির্বাচন অনুষ্ঠিত হইব। তবে হাজি, তোমার কি মনে হয় আমি কি সাধারণ সম্পাদকের পদে আবারও বসতে পারবো? এইদিকে তোফায়েলের গ্রুপ তো খুবই স্ট্রং, দলের ভিতরে এখন সম্পূর্ণ ওদেরই আধিপত্য বিস্তার চলতেছে। আর এইদিকে আমরা তো অনেকদিন যাবতই দল থেকে মাইনাস হয়ে আছি। এই অবস্থায় প্রেসিডিয়াম সদস্যরা দেখি আমাদেরকে কোনোভাবে এই নির্বাচনে নির্বাচিত করব বইলা তোমার মনে হয় হাজি? কি যে বলেন না মোল্লা ভাই, আপনি যে এবার সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে যাচ্ছেন এটা তো 100% নিশ্চিত। এখানে কোনো রকমের কোনো সন্দেহ নাই, আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকেন। তোফায়েল যতই ওর গ্রুপ শক্তিশালী করুক না কেন, রাজনীতির দিক দিয়া ওই কিন্তু অনেকটাই কাঁচা, কোনোভাবেই আমাদের সাথে পেরে উঠবে না। টাকা খরচ করছি প্রায় 500 কোটি, আপনাকে যেভাবে হোক নির্বাচিত এবার করে ছাড়বো। আপনি এই ব্যাপারে কোনো রকমের কোনো চাপ নিয়েন না। আমি তো হাজি শুধুমাত্র তোমার কথাই এই নির্বাচনটা করার জন্য রাজি হয়েছি। তাছাড়া তো আমি এইবার সব আশা ছাইড়াই দিয়েছিলাম যে সাধারণ সম্পাদক আবার আমি হইব, কিন্তু তুমি তো জোরাজুরি কইরা আমারে নির্বাচনে দাঁড়া করাইলা। এখন দেখা যাক দলীয় নেতা কর্মীরা আমার আগের মতো গ্রহণ করে নেয় কিনা। কারো তো কম উপকার এই পর্যন্ত করি নাই আমি। যখন যা প্রয়োজন হয়েছে সেটাই কইরা দিছি। দেখা যাক ওরা সেই উপকারের প্রতিদান রাখে কিনা। আপনি এই ব্যাপার নিয়ে এত চিন্তা করেন না তো মোল্লা ভাই, যা হবার হইব। যে কয়টা ভোট টাকা দিয়ে কিনছি, যদি এই কয়টা ভোটও আমরা পাই তাহলেও আমাদেরকে কেউ আর আটকায় রাখতে পারবে না। আর 60 থেকে যদি কিছু ভোট ক্রাশ করতে পারি তাহলে তো এক চান্সে আপনি সাধারণ সম্পাদক এইবার হয়ে যাবেন। এই বিষয় নিয়ে আপনাকে এত চাপ নেওয়া লাগবে না। আমি দেখতেছি কোথায় কি
করা লাগে। আপনি কি মনে করছেন ইহা তিলে তিলে গড়া তোলা এই জনতা পার্টির জন্য কি না করছি আমি, আর এই জনতা পার্টির ক্ষমতা আমি অন্যজনের কাছে ছাইরা দিব বইলা আপনি ভাবছেন? হ্যাঁ, সেইটাই তো হাজি। একটা সময় জনতা পার্টিতে আমাদের উপর কথা বলার মতো কেউই ছিল না, আর এখন সেই জনতা পার্টিতেই আমাদেরকে অন্যের লেপচারি কইরা এখন চলতে হয়। এই শামসুর পিছনে লাগতে যায়া কত বড় যে ক্ষতি কইরা ফেলাইছি সেটা আর বলার মতো না। যদি আজকে শামসু জনতা পার্টিতে যোগদান না দিতে পারত, তাহলে আর আমাদেরকে এই দিন কি দেখতে হইতো? এতদিনে পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণই আমাদের হাতে ঠিকই চলে আসতো হাজি। শুধুমাত্র ভুল পদক্ষেপ নেওয়ার জন্যই আমাদের কপালে আজকে এই পরিণতি আইসা দাঁড়াইছে। চিন্তা করেন না মোল্লা ভাই, আমাদের সেই ক্ষমতা আবারও আমরা পুনরুদ্ধার করব। শুধু কিছুদিন অপেক্ষা করেন। এ হাজি সিদ্দিকও কোন জ্বালা সহ্য করে নাই। যারা আমাদের সামনে আইসা কথাই বলতে পারতো না, তারা এখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে। একবার শুধু আপনারে সেক্রেটারি বানায় সারি না কেন, তারপর দেখেন শামসুর চামচামি করা নেতাদেরকে কিভাবে দল থেকে বের করি। আর আপনার সাধারণ সম্পাদক হওয়ার পরে প্রথম কাজ হইব আমার এমপি পদ যে স্থগিত রাখছে সেটা ফিরিয়ে দেওয়া। তারপর দেখেন না কেন আমি কি খেলাটা খেলি ভাই। আপনি শুধু অপেক্ষা করে দেখতে থাকবেন। চলো তাহলে আজই পার্টি অফিসের দিকে যাইতে হইব এখন। নেতা কর্মীরা মনে হয় এক এক করে সব চলে আসা শুরু করছে। সবার সাথে যাই আবারও সাক্ষাৎ করি, আর প্রেসিডেন্টের সাথেও দেখা কইরা তারপর যাইতে হইব। দেখা যাক আমাদের কপালে এখন কি লেখা আছে হাজি। চলো তাহলে ওঠা যাক। শোনো আইনাল ভাই, তুমি আর এই বিষয় নিয়ে টেনশন করো না। যেহেতু মাস্টার চাচা বলছে ওসিরে বইলা দিব, তাহলে মনে করলা তোমার কাজ 100% হয়ে যাইব। আর এই ওসিও আমাদের পক্ষেরই লোক। তোমাকে এই বিষয় নিয়ে আর কোনো রকমের চাপ নেওয়ার দরকার নাই। যা করার মাস্টার চাচাই করবনি। চিন্তা কি আর সাবে করতেছি রে টেরা। দেখা চকচকা 5 লক্ষ টাকা, সব কয়টাই 500 টাকার 1000 টাকার নোট ছিল। এই টাকাগুলো নিজের হাত দিয়া আসলাম। এখন কি আর চিন্তা না কইরা কোনোভাবে থাকতে পারি? আমার জলজন্ত টাকাগুলা রাব্বি জিন সাইজা এইভাবে যে নিয়া যাইব সেইটা তো আমি কল্পনাও করি নাই রে টেরা। রাব্বি আমার সাথে এত বড় একটা বেইমানি কিভাবে করলো? নিজের আপন ছোট ভাইয়ের মতোই তো দেখতাম ওরে আমি। এর আগেও একটা আকাম করছিল, দয়া কইরা ছাইরা দিছি। আবারও সেই কাজ। এই মিয়া, রাব্বি তো এইখানে আমি মনে করি উচিত কামরাই কইরা গেছে তোমার সাথে। কে তোমার এত লোভ কিসের? 5 লক্ষ টাকা পাইছ, আবার এইখানে তোমাকে কে লোভে পড়তে বলছে? কথায় আছে না, অতি লোভে পাপ
পাপ আর পাপে মৃত্যু, সেটাই তোমার হয়েছে। বেশি লোভ কইরা এক গাদি খাইতে চাইছিলা তো, সেই জন্যই সবকিছু এইভাবে হারায় গেছে। তোমার মতো এইরকম লোভী আর বলদ মার্কা লোক আমি খুব কমই দেখছি। আমি কি আর সেই সময় এত কিছু বুঝছিলাম নাকি? যেভাবে ফোন করে আমার সাথে কথা বলছে, যদি তোরেও বলতো তাহলে তুইও এই ঘটনা ঠিকই বিশ্বাস করে নিছি। আমি তো সরল মনে ভাবছিলাম যে হয়তোবা জিন আমার সততা দেখা আমার উপর এই মেহরবানিটা করতে চাচ্ছে, আর সেই জন্যই তো আমি এই কাজটা কইরা ফেলাইছিলাম। তবে আমার একেবারে জন্মের শিক্ষা যা হবার হয়ে গেছে। আমি আর কখনোই অতি লোভ কইরা কোনো কিছুই করতে যাইব না। শুধু এই টাকাগুলা আমাদের তোরা উদ্ধার করে দেওয়ার একটা ব্যবস্থা কর। হইছে, তোমার এখন আর এত নীতি কথা শুনাইতে হইব না। আজকালকার লোক যুগের লোকজন যে এরকম বলদ হয়, সেটা তোমার না দেখা কেউ বিশ্বাসই করবে না। অনলাইনের যুগ বর্তমানে, সবার হাতে হাতে স্মার্টফোন। সকলেই জানে যে এইগুলো সব ফাপড় বাজার দান্দাবাজদের কাম, আর তুমি সেই ফাঁদে যায় পা দিয়া বসে আছো। এখন আবার নীতি কথা শোনাও। এখন তুমি চলে যাও আইনাল ভাই, মাস্টার চাচা বিষয়টা দেখবেনি। আর আমার আর বললাম এখনই ইমার্জেন্সি কইরা ঢাকা যাইতে হইব উস্তাদের কাছে, বুঝলাম? ক্যান্ডিডেটরা ঢাকায় আবার কি হইল রে? এত ইমার্জেন্সি? তোরা যে ঢাকা যাইতে চাইতেছস, আগে থেকে তো কোনো কিছুই বললি না আমারে। তোরা যদি প্ল্যান কইরা ঢাকা যাইতি তাহলে তো অবশ্যই জানতে পারতাম। বললাও তো এই বিষয়ে আমার কাছে কোনো কিছুই বললো না। নাকি তারা ওইদিকে শামসু ভাইয়ের উপর কোনো রকমের কোনো ঝামেলা তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, ঠিকই ধরছো তুমি। খবর টবর কিছু দেখো না নাকি আয়নাল ভাই? গতকালকে যে ওস্তাদের উপর হামলা হয়েছিল, সেটা এখনো তুমি কোনো কিছুই জানো না? রমজানের গুলি লাগছে বলে। রমজান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাই এই সময় আমাদেরকে ওস্তাদের পাশে যাইতে হইব। আবার ওস্তাদের উপরও কোনো রকমের ঝামেলা আসতে পারে, তাই আমরা ইমার্জেন্সি ঢাকা যাইতেছি। তোমারে কি জানাবো, শামসু বাইরেও এখন পর্যন্ত বলি নাই যে আমরা ঢাকাতে আসতেছি। ওইখানে যাই তারপর বলবো। বলিস কি রে টেরা, এত কিছু হয়ে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না। আসলে টেরা, কিছু মনে করিস না। এই টাকাগুলো হারানোর পর থেকে আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই হইতেছে না। দিন দুনিয়ার কোনো খেয়ালই আমার নাই, সেই জন্যই কোনো কিছু জানতে পারি নাই। তাহলে চল, আমিও তোদের সাথে ঢাকা যাইব। শামসু ভাই এত বড় বিপদের দিন ওনার পাশে না থাকলে হইব না। আর ওই রমজান ছাড়াটা তো খুবই ভালো রে। ওই কয়দিন আইসা সাইরা আমার সাথে সেই সুন্দর ব্যবহার করলো। আর ওর এত বড় বিপদ, আমিও ঢাকা যাইব, আমারও নিয়ে চল।
না 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 ভাই, তোমার এই সময় আমাদের সাথে ঢাকা যাইতে হইব না। তুমি এইখানে থাকো, কোচির সাথে তোমার থাকার দরকার আছে। আর এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া দোকানদারি করো। আচ্ছা ঠিক আছে রে তোরা, কি হয় না হয় ফোন করে আমারে জানাস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্রাট আইসো, বসো সম্রাট। তা কি ব্যাপার সম্রাট, শামসুর উপর এত বড় একটা হামলা কিভাবে হইল? প্রশাসন ওই জায়গায় তখন কি করতেছিল? ওইটা তো সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। ওই জায়গায় তো কোনোভাবে সন্ত্রাসীদের অস্ত্র সহকারে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। তাহলে কিভাবে প্রকাশ্যে দিবালোকে ওরা শামসুর উপর এরকম হামলা চালাইলো? ওসি জব্বারের এলাকা না ওইটা? ওসি জব্বারে কি জিজ্ঞাসাবাদ করছিলা এই ব্যাপারে কোনো কিছু? না স্যার, এখন পর্যন্ত জব্বারের সাথে এ বিষয়ে আলোচনা হয় নাই। খুব শীঘ্রই জব্বার রেডাইকা এর জবাবদিহিতা ওর কাছ থেকে নিতে হইব। আর আমার তো মনে হয় এখানে জনতা পার্টির রাজনীতিবিদরাই জড়িত। শামসু নতুন দল ঘোষণা করার কথা বলছে না, আর সেই জন্যই ওর উপর হয়তো ক্ষুব্ধ হইয়া জনতা পার্টি থেকেই এই আক্রমণটা চালানো হয়েছে, যাতে করে শামসু নতুন দল গঠন করতে না পারে। কারণ সবাই তো জানে যে শামসু যদি একবার নতুন দল গঠন করা মাঠে নাইমা পড়ে, তাহলে সবকিছু ওর নিয়ন্ত্রণে নেওয়াটা ওর কাছে সময়ের ব্যাপার। শোনো সম্রাট, তুমি নিজে উপস্থিত থাইকা এই মামলাটার তদন্ত করবা। আর এখানে সব তোমার পার্সোনাল লোকেদের মাধ্যমে মামলাটা তদারকি করাইবা। যেভাবে হোক শামসুর উপর হামলাকারী ব্যক্তিকে আমাদের অচিরেই খুঁজে বের করতে হইব। সে যে হোক না কেন, তারে কিন্তু 24 ঘন্টার ভিতরেই গ্রেপ্তার করবা। এটা সরাসরি শামসুকে উদ্দেশ্য করেই হামলাটা করা হয়েছে। তবে বিশেষ করে তোফায়েলের বেটা রাজার উপর নজর রাখবা। ওর এই ঘটনার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। স্যার আপনি চিন্তা করবেন না, আমি অলরেডি এই মামলাটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। ডিবির স্পেশাল অফিসার যে ছিল না হামিদ, ওরে চট্টগ্রাম পুলিশ লাইন থেকে আনার পর ওর এই মামলাটার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই শামসু খুবই বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ লোক, তাই ওর মাধ্যমে এই হামলাকারীকে খুঁজে বের করা সবচাইতে সহজ ব্যাপার হবে। আর ওসি জব্বারেও কিছুক্ষণের ভিতরে জিজ্ঞাসাবাদ শুরু করব। আর শামসুর সাথেও এই বিষয়ে আমার আলোচনা হয়েছে। আপনি একদম টেনশন করেন না, শামসুর উপর হামলাকারী ব্যক্তিকে অতি দ্রুতই আমরা শনাক্ত করে গ্রেপ্তার করে ফেলব। আচ্ছা ঠিক আছে সম্রাট, তাহলে তুমি তোমার কাজ অলরেডি শুরু করে দাও। আমি এবার প্রেসিডেন্টের সাথে একটু দেখা করে আসি। আজকে আবার জনতা পার্টির সেক্রেটারি নির্বাচন হইব, ওইখানে আমার উপস্থিত থাকতে হইব। তুমি তাহলে এইদিকে সবকিছু সেট আপ করে রাখো। স্যার কাকে ফোন দিয়েছিলেন? আপনি কি এই মামলার কাউকে কোনোভাবে সন্দেহ করতেছেন নাকি? ফুল তদন্ত আমি নিজের হাতে করতেছি স্যার। আপনার যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি তার উপর বিশেষভাবে নজর রাখব। হ্যাঁ হামিদ, এই ঘটনা
ঘটনার সাথে বিশেষ করে তোফায়েলের বেটা রাজা এবং তোফায়েল ওরা দুইজন জড়িত থাকতে পারে। কারণ কয়েকদিন আগেই তোফায়েলের বেটার উপর রমজান হামলা করছিল। সেই আক্রোশেই হয়তোবা ওই রমজানকে মারার জন্য এই আক্রমণটা চালাতে পারে। তুমি ওদের উপর বিশেষ করে নজর রাখবা যে ওরা এই ঘটনার সাথে জড়িত কিনা। যদি একবার কোনোভাবে প্রমাণ পাই তাহলে কোনো চালাক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমি। শামসুজ্জানের উপর হাত দিছে ওরা। স্যার, আপনি বিন্দু পরিমাণ কোনো টেনশন করেন না। যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তার সুস্থ তদন্ত করে তাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবই। যদি প্রেসিডেন্টও এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করতে আমি পিছুপা হব না। এখন স্যার কোথায় যাইবেন? তুমি এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে যাও, আমার কাজ আছে। আর শোনো আমির, এই মামলার সর্বক্ষণিক আপডেট আমার কাছে প্রতিনিয়ত পাঠাইতে থাকবা। আর কোথায় কি করতে হইব তোমাদের সেটা আমি ফোনের মাধ্যমে বলে দিব।